সাদিক একরো কোটি টাকার নিষিদ্ধ গরুর ক্রেতা মেয়র আতিকের ভাতিজা, কোরবানির জন্য কেনা হলেও দেয়া হয়নি জবাই। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানো লজ্জার, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা বিএনপির, শুধু আমলাদের দিকেই আঙ্গুল না তোলার আহ্বান কাদেরের। আনার হত্যার 2 আসামিকে খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে গ্রেপ্তার করেছে ডিবি, গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে তল্লাশি। এবং অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী, স্থায়ী সমাধানের পরামর্শ নগরবিদদের। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। সাদেক এগ্রোর কোটি টাকার সেই নিষিদ্ধ গরুর ক্রেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা শাকের আহমেদ। তিনি ইসলাম গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তবে 1 কোটি টাকা দিয়ে কিনলেও গরুটি এবছর কোরবানি দেয়া হয়নি বলে নিশ্চিত করেছে সাদেক এগ্রো। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এম এ আজিমের বিশেষ রিপোর্ট। ব্রাহ্মা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানির ঈদে আলোচনায় আসে সাদেক এগ্রো। নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি, এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না। কে সেই কোটি টাকার গরুর ক্রেতা তা আড়ালেই ছিল এতদিন। তবে দেশ টিভির হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি। সাদেক এগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন। সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। কোটি টাকায় নিষিদ্ধ গরু কেনা শাকের আহমেদের আয়ের উৎস কি জানতে মাঠে নামে দেশ টিভি টিম। ইসলাম গ্রুপের গুলশান অফিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সবগুলো গার্মেন্টস উনি দেখাশোনা করেন। ওই যে 2 ভাই, শাকির আহমেদ আর শাকির আহমেদ। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শাকের তার ভাতিজা। ইসলাম গ্রুপ মেয়র আতিকের পারিবারিক প্রতিষ্ঠান। মেয়র সে আসলে কতটুকু দেখাশোনা করেন? আতিক স্যারের গার্মেন্টসটার ব্যবসাটা ভিন্ন, গ্রুপ একটা। আতিক স্যারের ব্যবসাটা লোকজন সব বনাইতে বসেন। বাড়িধারায় আছে শাকেরের আরেকটি অফিস ও আলিশান বাড়ি। তবে হজে থাকায় বক্তব্য মেলেনি তার। দেশের বাইরে গেছে কতদিন? দেশের ইতিহাসে কোটি টাকায় একটি গরু কেনা প্রথম ব্যক্তি শাকের আহমেদ। 1300 কেজির গরুটির দাম কোটি টাকা হলে 1 কেজি মাংসের দাম পড়ে 7,500 টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানো জাতির জন্য বড় লজ্জার। বলেন, 15 আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু করে সশস্ত্র বাহিনীর দক্ষ কর্মকর্তাদের হত্যা করেছে। বুধবার এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তিনি। এ সময় কারো সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএসএফ এর কর্মকাণ্ডের প্রশংসা করে আরও দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সকলের জন্য আমরা কাজ করেছি, সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপরেও অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে
আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার, তবে আঘাত এলে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো ভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে স্বাধীনতা বিরোধীদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জাতিকে কলঙ্কিত করা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা একের পর এক কু করে সেনা ও বিমান বাহিনীর অফিসারদের হত্যা করে। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা। এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে দুর্ভাগ্য। 15ই আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন টেকসই হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে 29 জুন ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশ করবে। নয়াপল্টনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে সামনে এলে সরকার টিকে থাকতে পারবে না জেনেই উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করছে। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তার জীবনহানির শঙ্কা জানান তিনি। অবিলম্বে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবি করে মহাসচিব বলেন, আদালতের দোহাই দিয়ে সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা সাজিয়ে তাকে আদালত থেকে তার সেটাকে বৃদ্ধি করে 5 বছর থেকে 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। খালেদা জিয়া ক্ষমতাসীনদের প্রতিহিংসার শিকার, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন সামনে এলে টিকে থাকতে পারবে না ক্ষমতাসীনরা। বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় প্রধানের মুক্তির দাবিতে 29 জুলাই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির বিষয়ে শুধু আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিকদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব সেক্টরে আছে স্বীকার করে এর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সও জানান তিনি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াত ও লাগেজ পরিবহনে শাটল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল থেকে জসিমউদ্দিন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন টার্মিনাল 3 হয়ে চক্রাকারে চলাচল করবে বিশেষ বাস।
বুধবার সকালে এ বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মন্ত্রী বলেন, আমলারাই শুধু নয়, দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকবে সবার ব্যাপারে জিরো টলারেন্স থাকবে সরকার। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। এ সময় দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান তিনি। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। দুটি বাস দিয়ে শাটল সার্ভিস শুরু হলেও ধীরে ধীরে পরিধি আরও বাড়ানো হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ছাগল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান নরসিংদীতেও স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গেল 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কিভাবে এসব সম্পদ পেয়েছেন তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সহকর্মী সুমন বর্মনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদী রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির ওপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করে করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিত্ত সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিচ্ছে এটা আমার জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছ থেকে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরে খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অঢেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাহিদার তুলনায় বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানান, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ, আলু ও অন্যান্য পণ্য আমদানিতে ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও চুক্তি হচ্ছে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। দেশে পেঁয়াজের চাহিদা 28 থেকে 30 লাখ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন হয় 35 লাখ টনের বেশি। কিন্তু প্রতি বছরই দেখা দেয় সংকট, বাজারে তৈরি হয় নৈরাজ্য।
চাহিদা পূরণে আমদানি করা পেঁয়াজের সিংহভাগই আসে ভারত থেকে, কিন্তু অভ্যন্তরীণ সংকট দেখিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। পরবর্তীতে 4 মে নিষেধাজ্ঞা তুলে নিলেও 40% শুল্ক আরোপ করে ভারত। বিএসআরএফ এর সংলাপে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত উৎপাদন হলেও যথাযথভাবে সংরক্ষণ করতে না পারায় তৈরি হয় সংকট। তবে এখনও দেশে পেঁয়াজ ও আলুর পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। ভারতের পেঁয়াজের উপরে রপ্তানি নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা রমজান মাসে পেঁয়াজ আনতে সমর্থ হয়েছিলাম। নাসিক থেকে ট্রেনে করে প্রায় 7 দিন ভোরে তারা পেঁয়াজ পাঠাইছিল এবং পেঁয়াজের মূল্যটা আমরা কিন্তু সেই সময়ে মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিলাম। প্রতিমন্ত্রী জানান, পেঁয়াজ, আলু, ডাল সহ বেশ কয়েকটি খাদ্যপণ্য আমদানিতে ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও চুক্তি হচ্ছে। জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে, তাহলে মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস, পেঁয়াজ, ডাল, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো। এসব নিত্যপণ্য বাজারে এলে দাম নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজকে খাগড়াছড়ির পাহাড় থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর তাদের রাজধানীর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। হিন্দু ধর্মের অনুসারী পরিচয়ে ছদ্মনামে পাতালকালী মন্দিরে 23 দিন ছিল 2 আসামি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম 2 আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে পাতালকালী নামে এক মন্দিরে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পাতালকালী নামে এক মন্দির থেকে গ্রেপ্তার করা হয় পলাতক 2 আসামিকে। সন্ধ্যায় আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে নিয়ে ঢাকায় ফেরে ডিবি। সংবাদ সম্মেলনের ডিবি প্রধান জানান, মুস্তাফিজ ও ফয়সাল আনার হত্যা মিশনে শিমুল ভুইয়ার সহযোগী হিসেবে অংশ নিয়েছিল। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। গোয়েন্দা পুলিশ বলছে, হিন্দু ধর্মের অনুসারী পরিচয়ে ছদ্মনামে পাতালকালী মন্দিরে 23 দিন ছিল 2 আসামি। পলাশ রায়, শিমুল রায়, এই নাম ধারণ করে 2 জনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলায় ঘুম, তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। ওনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের টিম নিয়ে আমরা আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি, আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম সেখানেও আমরা কিন্তু ইন্ডিয়ান পুলিশের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করেন ডিবি প্রধান। এবং এই 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু আমাদের কাছে স্বীকার করেছেন। 12 মে ভারতে চিকিৎসায় গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 22 মে কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার পর টুকরো টুকরো করার খবর দেয় ভারতের পুলিশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ইসরায়েলকে গোপনে অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত। আল জাজিরার চাঞ্চল্যকর তথ্য। গাজায় বিস্ফোরিত বোমায় মিলেছে মেড ইন ইন্ডিয়া লেখা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযানে নেমেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে শহরের 2টি পুকুরে তল্লাশি শুরু হয়। তবে বিকেল পর্যন্ত মোবাইল উদ্ধারের কোনো তথ্য জানায়নি পুলিশ। সহকর্মী মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। এমপি আনার হত্যাকাণ্ডের আলামত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন। আদালতে দেয়া জবানবন্দিতে গ্যাসবাবু জানায় ফোন 3টি পুকুরে ফেলে দেওয়ার কথা। পরে মোবাইল ফোন 3টি উদ্ধারের নির্দেশ দেয় আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে ফোন তিনটি উদ্ধারে ঝিনাইদহে আসেন ডিবির আভিযানিক দল। শহরের পায়রা চত্বর এলাকার পিপিলিকা মার্কেট ও স্টেডিয়ামের পিছনের দুটি পুকুরে ডুবুরি ও জেলেদের নিয়ে শুরু করে অভিযান। নেতৃত্ব দেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম, সঙ্গে ছিলেন ডিবি প্রধান হারুন। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। কয়েক ঘন্টা অভিযানের পরও মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কিছু জানানো হয়নি ডিবির পক্ষ থেকে। এদিকে অভিযানের খবরে ভিড় জমায় উৎসুক জনতা। স্থানীয়রা জানান নিয়মিত পুকুরে মাছ ধরার জাল ফেলা হয়, তাদের কেউ হয়তো ফোন খুঁজে পেতে পারে। আমি এখানে দেখি প্রত্যেক শুক্রবারেই জেলেরা এখানে জাল টানে, তো এমনি মাছ ধরার উদ্দেশ্যে তারা জাল টানে। তো যদি এখানে থাকতো বা যদি ওখানে ফেলেই থাকে, আমার মনে হয় যে জেলেরা মাছ ধরার জন্য এখানে জাল ফেলে এরাই পেয়ে গেছে। তাদের সাথে কথা বললে বা তাদের কাছে এই ধরনের কোনো মোবাইল তারা পেয়েছিল কিনা বলে আমার মনে হয় এখানকার একটা ক্লু পাওয়া যেতে পারে। তারা অভিযান পরিচালনা করেছেন, অভিযান পরিচালনা করার পরে ওনারা চলে গেলেন। আসলে এখানে আমরা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারিনি যে আসলে উদ্ধার হলো কি হলো না। অনেকে আসছিল, এসে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলো, প্রায় 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে তারা ডুবুরি নামালো, ডুবুরি নামাইও তারা পাইল না। এর আগে মোবাইল ফোন উদ্ধার অভিযানের জন্য মঙ্গলবার ঢাকা থেকে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। মাত্র 30 মিনিটের টানা বৃষ্টির চাপ নিতে পারছে না রাজধানীর 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না নগরবাসীর। 2 সিটির মেয়রই জলাবদ্ধতা নিরসনে নিজেদের সফল দাবি করলেও বাস্তব চিত্র তার উল্টো। নগর পরিকল্পনাবিদরা বলছেন মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে জলাবদ্ধতা নিরসন হবে না, দরকার সঠিক আর স্থায়ী সমাধান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মাত্র 30 মিনিটের বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা তৈরি হলে উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিমের কোনো সাড়া না পেয়ে নিজেরাই ম্যানহোলের ময়লা পরিষ্কারে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। আসার কথা ছিল, কিন্তু ওনাদেরও আমি কয়েকবার বলে দিছি যে আপনারা সঙ্গে সঙ্গে একটু ড্রেনগুলো পরিষ্কার করে দিবেন, কিন্তু তারা বুকে বই করে না। আমিও পরিষ্কার করছি অনেক দূর পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত পরিষ্কার করতেছি, 1 ঘন্টা দূরিয়া। কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর 10 নম্বর এলাকায় বুধবার সকালে 30 মিনিটের বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমনকি যোগাযোগ খাতে যুক্ত হওয়া মেট্রো রেলের যাত্রীরাও পড়েন সমস্যায়। তো ভালোই আসলাম, কিন্তু এসে তো লাভ হলো না। এসে তো সেই আবার পানির মধ্যেই আটকে গেলাম, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো রিক্সাই নেই। আমাদের উপর দিয়ে প্রযুক্তি আধুনিক হয়েছে, নিচ দিয়ে হয় নাই। মেনহোল প্রত্যেকটা জ্যাম হওয়ার কারণে অল্প বৃষ্টিতে এই রাস্তা এমন হয়ে গেছে। বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে পানি ওঠে, এতে আমরা অনেক দুর্ভোগের ভিতরে আছি। আর ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন নিউ মার্কেট ও মৌচাক এলাকায়ও তৈরি হয়েছে বৃষ্টির জলাবদ্ধতা। বৃষ্টির পানি সড়ক উপচে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও প্রবেশ করে, যা ভোগান্তি বাড়ায় সব এলাকার সাধারণ মানুষের। 10-15 মিনিট বৃষ্টি পড়লেই পানি লোড, আর ড্রেনটা একটাও পরিষ্কার নেই। এই পানি নামতে নামতে আপনার সন্দেহ হয়ে যাবে, ব্যবসা শেষ। বৃষ্টি হইলে পানি উঠা যায়, উঠে পানি, এত কাস্টমার আসছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন মেয়রদের আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়ে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, দরকার স্থায়ী সমাধানের। যথাযথ পরিকল্পনা, নেটওয়ার্ক বা মাস্টার প্ল্যান না করে যে কোনো কাজ খাবলা দিয়ে এখান থেকে ময়লা সরানো, 2-1টা খালের কিছু অংশের ময়লা পরিষ্কার করা কখনোই এর স্থায়ী সমাধান নয়। এই স্থায়ী সমাধানের আরেকটি উপযুক্ত সংযুক্ততা হলো কঠিন এবং তরল বর্জ্যকেও এর সাথে ব্যবস্থাপনা যুক্ত করা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন রাজধানীবাসীরাও। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু বিক্রির মামলায় রাফসান দা ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসানকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার এম হারুনুর রশিদ। এর আগে 13 জুন রাফসান দা ছোট ভাই নামে পরিচিত কন্টেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্লু ড্রিঙ্কস নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। এগুলি বেসিক্যালি এনার্জি ড্রিঙ্কস, মানে ওই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। যদিও বিএসসি এর অনুমোদন নাই,
সুতরাং এটাকে ভেজাল খাদ্য হিসেবে ট্রিট করার মতো সুযোগ নেই। এটা ছিল আমাদের সাবমিশন এবং কোর্ট প্রথম দিকে বলতেছিলেন যেহেতু বিশুদ্ধ খাদ্য আইনের মামলা, এটা জামিন দেওয়া উচিত হবে না। তারপর যখন আমরা সায়েন্স ল্যাবের সার্টিফিকেট দেখিয়েছি আর বলেছি যে ভবিষ্যতে যখন সেই কাজগুলি করবে তখন আরও সতর্কতার সাথে করবে, তখন আদালত দয়া পরবশ হয়ে তাকে জামিন দিয়েছেন 8 সপ্তাহের জন্য। যুদ্ধাপরাধের বিচার নিয়ে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দেয়া প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার এবং আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে চেম্বার আদালতে অবমাননার অভিযোগ এনেছেন শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী। আপিল বিভাগে শুনানি হবে 4 জুলাই। গেল 20 জুন ইংল্যান্ড এবং ওয়েলসের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দিন এবং ইংল্যান্ড সরকারের চলমান মামলায় একটি রায় দেয়া হয়। সেই রায় নিয়ে 21 জুন সাংবাদিক কনক সারোয়ার একটি টক শো করেন, যেখানে অতিথি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। সেই টক শোতে বাংলাদেশের সামগ্রিক বিচার ব্যবস্থা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল। একই সাথে কনক সারোয়ারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দিন এবং ইংল্যান্ড সরকারের মধ্যে যে চলমান মামলায় একটি রায় দেয়া হয়, সেই রায়কে নিয়ে 21শে জুন সাংবাদিক কনক সারোয়ার অনলাইনে একটি টক শো করেন, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। এবং সেই টক শোতে আমাদের বাংলাদেশের জুডিশিয়ারি, আমাদের বাংলাদেশের সমগ্র বা সামগ্রিক বিচার ব্যবস্থা তথা আমাদের উচ্চ আদালত নিয়ে সেখানে স্ক্যান্ডালাস এবং কন্টেম্পচুয়াস কথাবার্তা বলা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভারের বেঙ্গল ফাইন সিরামিক্স দখলের অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ ও নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি 2007 সালে বন্ধ হয়ে যায়, যা 2012 সালে বিক্রি করা হয় বিশ্বজিৎ রায়ের কাছে। 15 বছর পর 2023 সালে প্রতারণার আশ্রয় নিয়ে আবারও বিক্রি করে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান ও তার পরিবার। মালিকানা নিয়ে প্রতারণায় আদালত 145 ধারা জারি করলেও গেল মাসে সন্ত্রাসী বাহিনী দিয়ে কারখানাটি দখলে নেয় আমিনুল হক শামীম ও মূল উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পুঁজিবাজার অন্তর্ভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিক্স সাভার ভাগলপুরে প্রতিষ্ঠিত হয় 1983 সালে। মোটা অঙ্কের ব্যাংক ঋণ রেখে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি 2007 সালে বন্ধ করে দেয় মালিক রাশেদ মাকসুদ খান। কোম্পানিটির মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান যৌথভাবে 30.15% শেয়ারের মালিক। আর্থিক সংকটে 2012 ও 2013 সালে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটির স্পন্সর ও পরিচালক শেয়ার 30.15%-এর মধ্যে 24.29% শেয়ার সমঝোতা স্মারকের মাধ্যমে বিক্রি করেন বিশ্বজিৎ রায়ের কাছে। এরপর ডিএসসির নিয়ম ও রেকর্ড অনুযায়ী এজিএমের মাধ্যমে বিশ্বজিৎ রায় ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী শিল্পী রানী রায় পরিচালক হন। কারখানাটি 2019 সালে মালিক বিশ্বজিৎ রায় উৎপাদনে নিয়ে আসেন। উৎপাদনে ফেরালেও মূল উদ্যোক্তার 1993 সালে নেয়া কোম্পানিটির নামে ব্যাংক লোন ও জমি সংক্রান্ত জটিলতা তৈরি করে রাখেন। এদিকে 2016 সালে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান মালিকানা দাবি করে আদালতে মামলা করলে সেখানে বিশ্বজিৎ রায়কে উচ্চ আদালত নির্দেশনা দিয়ে কারখানা পরিচালনার অনুমতি দেয়। এছাড়া আইসিবির 42% শেয়ার হস্তান্তরের উপরও ইনজাংশন দেয় আদালত। পরে মূল উদ্যোক্তা জালিয়াতি করে 2023 সালে কোম্পানির 23.27% পরিচালক ও স্পন্সর শেয়ার বিক্রি করেন আমিনুল হক শামীম ও তার পরিবারের কাছে। নথি অনুযায়ী বিশ্বজিৎ রায়ের পরিবারের মালিকানা থাকলেও বিএসইসি অজানা কারণে আমিনুল হক শামীম ও তার পরিবারের নামে 23.27% শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়। পরে জালিয়াতি করে বিক্রি করা 23.27% শেয়ার বিএসইসির হস্তান্তরের আদেশের উপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে কারখানাটি দখলের কয়েক দফা চেষ্টা করে আমিনুল হক শামীম ও তার পরিবার। অপ্রীতিকর ঘটনা রোধে আদালত কারখানাটির উপর 145 ধারাও জারি করেন, কিন্তু তা অমান্য করে গত 26 মে কয়েকশো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমিনুল হক শামীম ও তার পরিবার জোরপূর্বক বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানায় ঢুকে কর্মীদের মারধর করে দখল করে নেন। 145 জারি করে, তা সত্ত্বেও দিনে দুপুরে প্রকাশ্যে ফ্যাক্টরি দখল হয়ে যায়। সব লোক ঢুকাই দিচ্ছে, 200-250 জন অস্ত্র, দেশীয় অস্ত্র সহ। আদালতের সব নির্দেশ অমান্য করে দিনে দুপুরে এমন অবৈধভাবে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানা দখল করে নেয় হুমকির মুখে পড়েছে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, ওখানেও আমার বাবার নামই এখন পর্যন্ত দেখাচ্ছে। আমি বিচার চাই, আমি নেত্রীর কাছেও বিচার চাই। এইসব ঘটনায় মূল উদ্যোক্তার মেয়ে ফারজানা রুবায়েত খানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। হ্যালো, কে বলছেন? ফারজানা রুবায়েত খান বলছিলেন?
না ম্যাডাম তো বাসায় নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুতই বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি দখলমুক্ত করার দাবি জানান বর্তমান মালিক পক্ষ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ভোরে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা আফগানিস্তান। ফাইনালে চোখ মার্করামের, চমকে দিতে চান রাশিদ। রাজশাহীর বাঘায় পৌর মেয়র আক্কাস আলী ও তার সমর্থকদের হামলায় গুরুতর আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। বুধবার বিকেল 4টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আইসিইউ ইনচার্জ ডাক্তার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। গত 22 জুন পৌর কর কমানো ও মেয়রের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছিলেন আশরাফুল ইসলাম বাবুল। ওই মানববন্ধনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান পৌর মেয়র আক্কাস আলী ও তার সমর্থকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তলে তলে বিপুল প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেছে ভারত। চলতি মাসে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী যে ভয়াবহ বোমা হামলা চালায় তার অবশিষ্টাংশের লেবেলে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। বুধবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যদিও এ নিয়ে মুখ খোলেনি নয়াদিল্লি। লুৎফর কবিরের রিপোর্ট। গেল 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতা চলছে ইসরায়েলি বাহিনীর। ভূখণ্ডটির স্বাধীনতাকামী সংগঠনটিকে শেষ করে দিতে গিয়ে নারী, শিশুসহ প্রায় 40,000 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকায় রক্তপাতে যে অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল, এর মধ্যে রয়েছে ভারতের গোলাবারুদও। চলতি মাসের 6 জুন ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 2.5 শতাধিক বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যেখানে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রের ইসরায়েলের বোমা হামলার পর ফেলে দেয়া ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেই লেবেলে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। ইসরায়েলকে ভারত গোপনে অস্ত্র সরবরাহের প্রসঙ্গে বুধবার এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও এসেছে, বোরকাম নামের পণ্যবাহী জাহাজটি চলতি মাসের 15 মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে ভিড়ে। এমন খবর পেয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে ওই জাহাজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্পেনের কিছু মানুষ। জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ আনেন তারা। ওই জাহাজে কি আছে তা স্পষ্ট করারও আহ্বান উঠেছিল তাদের কাছ থেকে। এ ঘটনায় স্পেন সরকার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বন্দর ছেড়ে স্লোভানিয়ার কোপারের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। তখনই পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এ নিয়ে কিছু নথিও আসে আল জাজিরার হাতে। তাতে দেখা গেছে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক বোঝাই ছিল জাহাজে, গন্তব্য ছিল ইসরায়েলের আশদুদ বন্দরে। এসব নথি অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করে সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দ্য প্যালেস্টিনিয়ান অকুপেশন। ওই পণ্যবাহী জাহাজে 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরকযুক্ত রকেট, 1,500 কেজি বিস্ফোরক এবং 740 কেজি চার্জ কামানের প্রোপেল্যান্ট বহন করছিল। যদিও এ নিয়ে মুখ খুলেনি জাহাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে জাহাজের জার্মান বাণিজ্যিক ব্যবস্থাপক আল জাজিরাকে জানান ইসরায়েলে যাওয়ার সময় গোলাবারুদ বহন করা হয়নি ওই জাহাজে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।